164টা সিট, 164 সিটস। ডক্টর কামাল হোসেন, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, বিমল বিশ্বাস, দিলীপ বড়ুয়া, যাদের নাম জানেন তাদের কথা বললাম, এই সহ মোট মিলে 13টা পার্টি মিলে 164টা সিটে নির্বাচন করলো 2001 সালে। ভোট পেল 1,17,666। 164টি আসলে নির্বাচন করে ভোট পেল 1,17,666 ভোট, 664 ভোট। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের নির্বাচনী এলাকায় বগুড়াতে সেকেন্ড ম্যানের চেয়ে বেশি ভোট পেয়েছে, 2,04,000। আর এরা 164টি আসলে নির্বাচন করেছে সারা দেশ। কাজে এখন উনি যে কথাটা বলছেন, কথা তো সেরকমই যে আপনার কোশ্চেন হলো যে এখন তো ওই গোষ্ঠী রাজনীতিতে, আমি ওই গোষ্ঠীর কথা বলি না, যারা আছে নতুন গোষ্ঠীর জন্ম, স্বাভাবিক। যেটা আমি কিন্তু একটা মানসিকভাবে প্রত্যাশা করছিলাম এইসব ছেলেরা মাঠে থাকবে, রাজনীতি শিখবে, রাজনীতি বোঝার চেষ্টা করবে, চর্চা করবে। একটা টাইম এসে এই যে সে সবচেয়ে উত্থান হয়েছিল যে সংগঠনটা, তা হলো জাসদ। জাসদের উত্থান হয়েছিল। সেই জাসদের উত্থানে তারা কি সর্বোচ্চ একবার 10 সিট পেয়েছিল, যতটুকু আমার মনে পড়ে, মেবি কারেক্ট অর নট, মানে 8 সিট অথবা 10 সিট, এরকম 10 সিট পেয়েছিল জাসদ। তারপরে এখন পর্যন্ত জাসদ আছে। তারা অনেক টানে পূর্ণের মধ্য দিয়ে গেছে, যে জেল জুলুম খেটেছে ইত্যাদি ইত্যাদি। তো আমি মনে করেছিলাম যে এরকম ছাত্র রাজনীতি এরা শুরু করেছে, এরা আসছে কেন? আমরা যদি সেই হিসেব করি, এরা আসছে অভাব থেকে। উত্থানটা হয়েছে কোথা থেকে? অভাব কি? অভাবটা হলো আমি অভাবী মানুষ, আমি এখন একটা চাকরি চাই, আমার চাকরি আপনি নিয়ে যাচ্ছেন, আপনি যাতে না নিতে পারেন তার জন্য আমি আন্দোলন করলাম কোটা। শুরুটা হলো কোটা দিয়ে, আমি কোটা চাই। আমি বিসিএস পরীক্ষায় পাশ করার পরে আমি একটা চুরি করার একটা মহা উৎসব পাই, মহা সুযোগ পাই। এইটা মূলত এদেশে বিসিএস পরীক্ষায় পাশ করা মানে, আমি ঢালাভাবে বলতে চাই না, কিন্তু ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে এখন, যে কোনো লোকরে ধরলে, চোখ বন্ধ করে একটা যে কোনো লোকরে ধরলেই আপনি ধরেন তার 500-600 কোটি বা 1,000-2,000 কোটি টাকার একটা হদিশ মিলাতে পারবেন না শেষ পর্যন্ত, এরকম পাওয়া যাবে। তো সেখানে তারা এরকম একটা বৈষম্য বিরুদ্ধে কোটা আন্দোলন শুরু করল, যে অমুকরা পাবে বেশি, আমরা পাবো না, আমরা লেখাপড়া করার পরে যদি না পাই, চাকরি না পাই, আমরা খাবো কি? কথাটা লেখা। সেইখান থেকে আন্দোলন করে আপনার একটা চাকরি চাইতে গিয়া একেবারে চাকরির বাবারে পেয়ে বসছেন, একেবারে টোটাল মোচটা ধরছেন আপনার। এখন ধরার পরে এইটা কোনটা ডান, কোনটা বাম, কোনটা ভালো, কোনটা মন্দ, বিচার বিবেচনা করার অবস্থাটাও কমে আসছে অনেকখানে। শোনা যায়, বলতে চান স্পেসিফিক, হয়তো কিছুদিন পরে বলবো, শোনা যায় কারো বাবা, এই নেতৃত্বের কারো বাবা 3 জনের কাছে টাকা নিয়েছেন একটা কাজ পাইয়ে দেওয়ার জন্য। 3 জনের কাছে টাকা। শোনা যায় একজন অ্যাডভাইজারের, বর্তমানে এখন অ্যাডভাইজার আছেন, তিনি তার বাবা বা তার নির্বাচনী এলাকায় যেসব কার্যক্রম করতেছে তার দেখছেন, ইশাকের সাথে যেসব কার্যক্রম করছে তার দেখছেন। কাজে এটা হলো, আমি বলবো এইসব ছেলেপেলেদের, আমি এখনও ছেলেপেলে বলি এই জন্য, সব কিছুর একটা পরিপক্কতার একটা বয়স আছে। নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, উনি 30 বছর বয়স পাইতে পারতেন, আল্লাহ তো দিতেও পারতেন, 25 বছর বয়সে দিতে পারতেন। তো এইসব ছেলেদের প্রফেসর ইউনূস সাহেব সামনে আনার পরে আমার খুব মানে একটা ভয় হয়েছে, আবার দুশ্চিন্তাও করি। প্রফেসর ইউনূস সাহেব একটা পার্টি করেছিলেন, আপনার মনে আছে কিনা? সেই পার্টি নাশ পার্টি। নাশ মানে নাগরিক শক্তি, সংক্ষেপে মানুষে বলতো নাশ পার্টি, মানুষ মানে বিনাশ পার্টি। একটা পর্যায়ে উনি বললেন যে পলিটিক্স আমার কাজ না, এটা আমি ক্যানট ডু ইট। উনি বিদায় হয়েছেন। এরপরে উনি আবার এই ছেলেপেলেদের একটা সুযোগ দিয়েছেন, মানে উনি সুযোগ দিতে চান, কিন্তু সুযোগটা কি উনি সুপথে দিলেন কিনা সেটা বিবেচনা কিন্তু ওনারই করা উচিত ছিল। উনি সময় দিতে চাইছেন, সময় দিচ্ছেন, এই পার্টি গঠিত হোক, এই পার্টি আগাক। এখন কারাই পরামর্শ দেয় পার্টিদের যে বিএনপি রাজি হয়েছে, সুতরাং আমরা রাজি হব না, আবার আমরা রাজি হইলাম, বিএনপি রাজি না হয়, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করা। এটা হলো একটা দেশের, আমরা চাই কি এই মুহূর্তে, আমরা ফার্স্ট চাই যে আমরা একটা ডেমোক্রেটিক নির্বাচন চাই। দ্বিতীয় চাই, মাফিয়া গভর্নমেন্টে যারা ছিল হাসিনার সময় অসংখ্য লুটপাট করেছে, অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে, তার বিচার হোক, এটা আমরা চাই। এটা দলমত নির্বিশেষে সকল দেশের মানুষ সকলেই চায়, এটা জামাতও চাই, সবাই চাই, আমরা চাই। এখন কথা হলো, আমরা যে এই শক্তি অপশক্তি, আজকে দেখছেন বসুন্ধরায় ওখানে মিটিং হয়েছে, মানে কি বলে ট্রেনিং হয়েছে সেখানে আমার বরগুনার এক ছেলে, সেই ট্রেনিংয়ের হোতা, আরও অনেকে আছে ছাত্রলীগ ঠিক করতো, এখানে একজন মেজর তাদের ট্রেনিং দিয়েছে, সেই মেজর ন্যাপটা অলরেডি। তো এখন কথা হলো তারা এইরকম একটা, আমি একটা টিভি শুনতেছিলাম, আমি বঙ্গবন্ধু গেরিলা পার্টির প্রধান কথা বলছি, আপনি এইটা করছেন কেন, গোপালগঞ্জের কোনো একটা বিষয়ে কথা বলছি। এখন এই পরিস্থিতি তৈরি করে
আপনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপ ইন দ্যাট সেন্স আমি বলবো পুলিশের সেই মুডই নাই কাজ করার। আর আইন শৃঙ্খলা মূলত ভালো রাখে পুলিশেরাই, মূলত কাজটা করে তারা, পুলিশ সেই মুডই নেই। আচ্ছা, তার পুলিশকে এখন আপনারা যদি ফরমাস দেন, তা এটার ধরেন 10টা ফরমাসের মধ্যে 8টাই পালিত হয় না, বা 2টা হয়তো করলো, কারা করার জন্য করে, পুলিশ সেই মুডে নেই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনি আর্মিকে রাখলেন মাঠে, সে আর্মি কিছুদিন থাকার পরে আমাদের আর্মির চিফ বলেছেন যে এটা তো কন্টিনিউ করা সম্ভব না, আছে মাঠে আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তো কাঙ্ক্ষিত উন্নতি তো হয় নাই। আবার মবক্রেসি একটা চালু হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের ছেলেপেলেদের শিখিয়ে দিয়ে গেছে সন্ত্রাস হও, এবং তারা চাঁদাবাজি করো, সন্ত্রাসী হলে তোমার সমাজে প্রতিপত্তি থাকবে, তোমার ভয়েস থাকবে, তোমাকে কেউ সবাই ভয় পাবে, তুমি করো। সেইখান থেকে এরা এসে শিখেছে মব করো। আচ্ছা, মব দিয়ে আপনি যদি প্রেশার গ্রুপ, যদি গভর্নমেন্টে বসে যদি আপনার প্রেশার গ্রুপ রাখতে হয়, তা আপনি গভর্নমেন্টে বসছেন কেন? আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছেন না কেন? কাজে এইরকম একটা পরিস্থিতিতে আপনি যদি এরকম ধরেন ট্রেনিং হলো, তারপরে একটা সাপোর্টেজ হলো কোনো এক জায়গায়, আপনি মোকাবেলা করেন কি দিয়ে? এবং এই কারণে সেই সুযোগে একটা পর্যায়ে আপনি পালাইলেন, আপনি বিপদগ্রস্ত হলেন, যারা এখন অনেক বড় বড় কথা বলে তাদের কোনো রাহ থাকবে না একটা পর্যায়ে। আমি একটা স্বাধীনতা যুদ্ধের সময় একটা কথা বলি। একটা আমাদের সময় তখন সাইক্লোন হয়েছিল 70 সালে। তো ওই যুদ্ধের সময় কিছু মানুষ ওখানে একত্র হলো। তো এখন গ্রামের মানুষ রিলিফ আনতে যাইতো, বা আইন করেছে থানা হেডকোয়ার্টার রিলিফ আনতে যাইতে হবে। তো থানা হেডকোয়ার্টার রিলিফ আনছে। এখন একজনের স্লোগান দিল যে আমি বলবো মুক্তিবাহিনী, আর তোমরা বলবো ধরিয়ে দেবো। এই বলতে হবে, তা নাহলে রিলিফ পাবে না। তারপর মুক্তিবাহিনী বলতে হবে লোকজনের, পাড়াই মারিব। এই হলো স্লোগান। তো এখন স্বাধীনতা যুদ্ধ হলো, শেষ হলো। শেষের পর ওই লোকগুলো যারা এই স্লোগান দিতে, তারা সবাই ধরা পড়লো, সবাই একটা খাঁচার মধ্যে আটকাই রাখছে। এখন সব লোকেরা এসে বলছে এই মুক্তিবাহিনী নিয়ে আসছি, হুজুর নেন। বুঝতে পারছি কথাটা? সব মুক্তিবাহিনী তখন উপস্থিত, তারা ধরছে, তারা সবগুলো মারি ফেলেছে ওগুলোকে। তা বলছে এই মুক্তিবাহিনী নিয়ে আসছি, এখন আপনারা পাড়াই মারতে চেয়েছিলেন, এখন আপনারা ধরে দিয়েছি, আপনারা পাড়াই মারেন। সবাই তো আটকা। তো এরকম একটা পরিস্থিতি তৈরি করার মতন কার্যক্রম হচ্ছে। আপনি বলেন 11 দিন যাবত আপনার একটা অ্যালার্ম সিচুয়েশন দেবেন, আপনি গভর্নমেন্টে বসে অ্যালার্ম সিচুয়েশন দেন কাকে? এটা বলেন কেন? এটা তো ইট মিনস দ্যাট ইউ আর উইক। আপনার দুর্বলতা আপনি প্রকাশ করেন কেন? আপনি অ্যালার্ম করবেন কেন? ইউ অ্যালার্ম ইউর পিপল। কি বলে আপনার বডি, যে বডি ওয়ার্ক করবে আপনার জন্য। আপনার গোয়েন্দা সংস্থা আছে, আপনার পুলিশ আছে, আপনার আইন মানে কি এনএসআই আছে, ডিজিএফআই আছে, আপনার আর্মি আছে মাঠে। আপনি সেই সব সংস্থাকে অ্যালার্ট করবেন যে দিস ইজ হ্যাপেনিং অ্যান্ড না ইউ মাস্ট বি ভেরি অ্যালার্ট অ্যান্ড ইউ মাস্ট বি ভেরি ভিজিবল এভরিওয়্যার। আপনি সেটা না করে আপনি অ্যালার্ম করলেন, পত্রিকা দিয়ে দিলেন সকল মানুষকে। দে আর থিঙ্কিং যে আচ্ছা কি আমরা পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি। আপনার সেই থিঙ্কিংটার পরিস্থিতি তৈরি করতেছেন কেন? যদি এরকম সত্যি একটা স্যাবোটেজ হয়, সত্যি একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তখন অ্যাকচুয়ালি পরিস্থিতি দাঁড়াবে কি? সেই সুযোগে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, সেই সুযোগে আমাদের যারা গ্রাস করতে চায়, সেই গ্রাস পার্টি যদি এখানে আসে, তখন আমরা করতে পারবো কি? আমরা কি সেই শক্তি রাখি কি না আমরা মোকাবেলা করার মতন? আমাদের কি S-400 আছে? আমাদের কি সেই ফাইটার প্লেন আছে? আমাদের কি সেই মিসাইল আছে? আমরা কি করতে পারি? আমরা 18 কোটি মানুষ আছি, আমরা চাই এই দেশটা স্বাধীন থাকুক। সেই স্বাধীনতার এখন এই দায়িত্বটা বর্তেছে, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর ইউনূস সাহেবের কাঁধে বর্তেছে ব্যক্তিগতভাবে একেবারে। কারণ আমরা ট্রাস্ট করছি, তাকে বিশ্বাস করছি, উনি করবেন এই কাজটা। কিন্তু কোনো কারণে যদি এটা মিস হয়, তাহলে প্রফেসর ইউনূস সাহেবের আজকে যেমন সম্মান আছে না, একেবারে